আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ড এক্সামে হিসাব বিজ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকের কাছে কঠিন, অনেকের কাছে সহজ একটা বিষয়। তোমাদের যে বিজনেস গ্রুপটা আছে সেখানে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অর্থাৎ কি তিনটা সাবজেক্ট থাকে, তাই না? এই তিনটা সাবজেক্টে যদি এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ হয় সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানে, যদি কঠিন হয় সেটা হচ্ছে কি হিসাব বিজ্ঞানে। তো তোমাদের কিভাবে হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়া সহজ হয় সেটা নিয়ে আমি আজকে দেখাবো। আর আজকে মোটামুটি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, যে সিলেবাসের কোথা থেকে পড়লে সহজ হবে, কোথা থেকে পড়লে কঠিন হবে, বা কোনটা অ্যান্সার করলে তোমাদের ভালো হবে, কোনটা অ্যান্সার না করলে ভালো হবে, সেটা নিয়ে একটা মতামত দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু মানদণ্ড চেঞ্জ হয়েছে, মানে কি, মানে এসএসসি 23, 24, 25 যেই সিলেবাস বা যে মানবন্টন এক্সাম দিচ্ছে তোমরা কিন্তু সেটাই দিতে পারবা না। তোমাদের কিন্তু মানবন্টনে পরিবর্তন হয়েছে। তোমাদের যদি আমি প্রথমে মানবন্টনটা দেখাই, সেটা হচ্ছে কি যে তোমাদের সৃজনশীল থাকবে কয়টা জানো? সৃজনশীল থাকবে মোট 7টা, ঠিক আছে? তোমাদের 7টা সৃজনশীল থাকবে, সেখান থেকে কিন্তু 4টা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের নর্মাল যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে কি 7টা সৃজনশীল থাকবে, তোমাদের দিতে হবে 4টা। বুঝতে পারছি? এরপরে তোমাদের দুইটা থাকবে আবশ্যিক। আবশ্যিক কোন জায়গা থেকে থাকে তোমাদের জানা আছে? আবশ্যিক কোথা থেকে আসে? তোমাদের আবশ্যিক যে কোশ্চেন আসে সেটা হচ্ছে আর্থিক বিবরণী থেকে। অর্থাৎ কি আর্থিক বিবরণী থেকে তোমাদের দুইটা আবশ্যিক কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের অবশ্যই দুইটা দিতে হবে। মানে কি 4টা আর হচ্ছে কি দুইটা। নর্মাল যে চ্যাপ্টার গুলো আছে তোমাদের সেখান থেকে 7টা কোশ্চেন থাকবে, তোমাদের দিতে হবে 3টা। আর হচ্ছে আহ, আর্থিক বিবরণী থেকে তোমাদের দুইটা কোশ্চেন থাকবে, সেখান থেকে দিতে হবে দুইটা। এই হচ্ছে তোমাদের নতুন মানবন্টন। তার সাথে আরো কিছু কাহিনী আছে, যেমন তোমাদের 10টা শর্ট কোশ্চেন থাকবে। বুঝতে পারছি? তোমাদের 10টা শর্ট কোশ্চেন থাকবে, প্রতিটার নাম্বার হচ্ছে 2 করে, অর্থাৎ কি 10 × 2 = 20 নাম্বার। তোমাদের 10টা শর্ট কোশ্চেন থাকবে, প্রতিটার নাম্বার হচ্ছে 2, টোটাল কি 20 নাম্বার। তোমাদের এই 20 নাম্বার পাওয়া কিভাবে সহজ করা যায় সেই নিয়ে ইনশাল্লাহ আমি আলাদাভাবে একটা ক্লাস নিব, যে শর্ট কোশ্চেনে কিভাবে 20-এ 20 পাওয়া যায়। শর্ট কোশ্চেন আহামরি কিছুই না, তোমরা যদি মূল বইটা পড়ে থাকো, মূল বইটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ পারবা। বুঝতে পারছি? নিজেদের অনেক পড়তে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর পড়ালেখা কি পড়ালেখা ছাড়া আসলে কিছু করা সম্ভব না, তাই না? সম্ভব, বাট আমাদের স্টুডেন্ট হিসেবে পড়ালেখা ছাড়া কোনো গতি নাই। বুঝতে পারছি? তাহলে প্রথমে কি আমাদের 7টা থেকে 4টা সৃজনশীল দিতে হবে, দুইটা আবশ্যিক, দুইটাই দিতে হবে। 10টা এমসিকিউ, সরি 10টা এমসিকিউ না, 10টা সংক্ষিপ্ত কোশ্চেন, প্রতিটার নাম্বার 2, হচ্ছে কি 20 নাম্বার। এরপর হচ্ছে তোমাদের 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ প্রতিটার নাম্বার হচ্ছে 1 করে। তাহলে কি 30 × 1 = 30। এই হচ্ছে তোমাদের 40, 20, 60, 70, 80। মিললো না তো, তাই না? দাঁড়াও, 30 আর হচ্ছে কত, 40, 50, 60, 70। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 10 নাম্বার তাইলে। বুঝতে পারছি? এটা হচ্ছে সম্ভবত তোমাদের 1 করে, এটা হচ্ছে তোমাদের 10 নাম্বারই। বুঝতে পারছি? এরকম তোমাদের, মানে কি 4টা সৃজনশীল 40, দুইটা সৃজনশীলে 20, আর হচ্ছে কি 10টা শর্ট কোশ্চেনে 10 নাম্বার, আর 30টা এমসিকিউতে কত 30। তোমাদের এইভাবেই সম্ভবত নতুন যে মানবন্টনটা আছে সেটা। তবুও আমি বলতেছি, আমি হচ্ছে তোমাদের টিচার আর তোমরা হচ্ছে কি স্টুডেন্ট, আমার তো দায়িত্ব আছেই, তোমাদেরও দায়িত্ব আছে নতুন মানবন্টনটা কি সেটা দেখা। বুঝতে পারছি? কারণ মানবন্টন না দেখা বা না আয়ত্তে কইরা যদি তোমরা এক্সাম হলে যাও তাহলে ঝামেলা হয়ে যাবে। বুঝবাই না যে হঠাৎ করে কি কোশ্চেন আসছে। বুঝতে পারছি? তোমরা এই মানবন্টনটা খুব ভালোভাবে দেখো। তোমাদের সম্ভবত 7-8 মাস আগে এই মানবন্টনটা প্রকাশ হয়েছে। এসএসসি 25 যে ব্যাচটা ছিল তাদের এই মানবন্টনটা ছিল না। তাদের কি ছিল জানো? তাদের ছিল 7টা সৃজনশীল আর 30টা এমসিকিউ। তোমরা মানবন্টনটা দেখো, আমি দেখাই দিছি, তবুও তোমরা ভালো করে দেখবা। আমার ডাউট আছে এই এমসিকিউর ব্যাপারটা। বুঝতে পারছি? তো তোমরা এমসিকিউটা দেখ, সরি এমসিকিউ না, শর্ট কোশ্চেন, অর্থাৎ তোমরা শর্ট কোশ্চেনটা দেখো যে কি আছে এখানে। বুঝতে পারছি? আর শর্ট কোশ্চেন কিভাবে পারা যায় সেই বিষয়ে দায়িত্ব সম্পূর্ণ আমার। ওকে, ওকে, ওকে। এরপরে হচ্ছে যে তোমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অধ্যায় আছে তোমাদের কয়টা? তোমরা জানো তোমাদের অধ্যায় কয়টা আছে বোর্ড এক্সামে? আমি যতটুকু জানি তোমাদের অধ্যায় 2 আছে, ঠিক আছে? অধ্যায় 3 আছে, অধ্যায় 4 আছে। হ্যাঁ, আর কি কি অধ্যায় আছে তোমাদের? 2, 3, 4, আর হচ্ছে 2, 3, 4, 6 আছে, 7 আছে, 9 আর 10 আছে, ঠিক আছে? 6 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে। ক্লিয়ার? এই চ্যাপ্টার গুলো তোমাদের আছে।
আজকে তোমাদের আমি সব চ্যাপ্টার আলোচনা করতে পারবো না, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাবে। তোমাদের আজকে 2 নাম্বার চ্যাপ্টার আলোচনা করব। তারপর হচ্ছে তোমাদের 6 নাম্বার, 7, 9, আর যদি সময় থাকে 10 নাম্বারও আলোচনা করব। 3 আর 4টা পরে আলোচনা করব। কারণ আছে, কারণ আমি ইনশাল্লাহ বলতেছি একটু পরে। 2 নাম্বার চ্যাপ্টারের নাম কি তোমাদের জানো? 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে নাম লেনদেন। ঠিক আছে, 2 নাম্বার চ্যাপ্টারের নাম কি জানো? লেনদেন। অর্থাৎ এখানে সব লেনদেন রিলেটেড কথাবার্তা আছে, যে একটা লেনদেন কিভাবে ঘটে, অর্থাৎ লেনদেন কি না, এইসব ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা আছে। কোথায়? 2 নাম্বার চ্যাপ্টারে। বুঝতে পারছি। লেনদেন কখন হয় জানো তোমরা? লেনদেন তখনই হবে যখন দুইজন ব্যক্তি থাকবে, আর কি আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অর্থের মূল্য দ্বারা পরিমাপযোগ্য হবে যে কোনো জিনিস। বুঝতে পারছি, তাহলে সেটা কি হবে? লেনদেন। তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার নাম হচ্ছে লেনদেন। তারপরে 3 নাম্বার হচ্ছে দুতরফা দাখিলা খুব সম্ভবত। আর 4 নাম্বার হচ্ছে মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় সমূহ। আর হচ্ছে 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে তোমাদের জবেদা, তাই না? জবেদা কি? জবেদা না, এটা হবে জাবেদা, তাই না? তা তোমাদের 6 নাম্বার যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে কি জাবেদা। তোমাদের এই যে আমি বলছিলাম না যে 7টা সৃজনশীলের মধ্যে 4টা দিতে হবে, সেটা হচ্ছে এই 2, 3, 4, 6, 7 আর 9। ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের ভালোভাবে বুঝাইতেছি। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ শিখতে পারবা কিছু না কিছু। 2, 3, 4, 2, 3, 4, হ্যাঁ, 6, 7, 9। এম আই রাইট? আমার মনে হয় আমি ঠিক বলতেছি। ওকে, এই হচ্ছে তোমাদের নর্মাল, মানে কি এই যে 3, 6, এই ছয়টা ছয়টা চ্যাপ্টার থেকে তোমাদের 7টা সিকিউ আসবে, সেখান থেকে দিতে হবে তোমাদের 4টা। ঠিক আছে, আর এই যে হচ্ছে আলাদা 10 নাম্বার অধ্যায়, এই 10 নাম্বার অধ্যায় থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে। এই 2টা কোশ্চেন অবশ্যই তোমাদের দিতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে তোমরা আহ, ধরে রাখতে পারো যে আহ, এই 6 নাম্বার চ্যাপ্টার আর হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার। 6 নাম্বার চ্যাপ্টার কি? জাবেদা। আর 9 নাম্বার চ্যাপ্টার কি? তোমার রেয়াউমিন। ঠিক আছে, এই 6 আর 9 থেকে মাল্টিপল কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ কি, 6 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন থাকতে পারে, 9 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন থাকতে পারে। যে কোনো একটা চ্যাপ্টার থেকে 2 নাম্বার কোশ্চেন থাকবেই থাকবে। বুঝতে পারছি? আর এই 2 আর 3 নাম্বার চ্যাপ্টারটা আছে না, এই 2 আর 3 নাম্বার চ্যাপ্টারটা মিলে একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, 4 নাম্বার থেকে কোশ্চেন তেমন আমি আসতে দেখি না, এই জন্য তোমাদের আজকে আলোচনা করব না। যদি আসে একটা কোশ্চেন আসতে পারে। আর 7 নাম্বার হচ্ছে তোমাদের কি? খতিয়ান। খতিয়ান আর জাবেদা মিলে একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তোমাদের খতিয়ান আর জাবেদা মিলে একটা কোশ্চেন সবসময় হয়ে থাকে সচরাচর। বুঝতে পারছি? তোমরা ধরে রাখবা খতিয়ান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। ওকে, এই হচ্ছে তোমাদের মান বর্ণ। তাহলে তোমাদের কয়টা কোশ্চেন হইলো? 2, 4, 5, 6, 7। বুঝতে পারছি, এইভাবে তোমাদের কোশ্চেন থাকবে। আজকে আমরা প্রতিটা কোশ্চেন থেকে, মানে প্রতিটা অধ্যায় থেকে কি কি কোশ্চেন থাকতে পারে তাই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বুঝতে পারছি? ওকে, আশা করি তোমরা কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন থাকতে পারে, তারপরে কোন কোন অধ্যায় আছে, এটা তোমরা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, আমি তোমাদের আবার বলবো, তোমরা মান বন্টনটা অবশ্যই নিজেরা খেয়াল করবা। মান বন্টন আমি একটু আগে মান বন্টনটা দেখছি, সম্ভবত মান বন্টনটা এরকমই ছিল যে তোমাদের আহ 4টা সৃজনশীল থাকবে নর্মাল অধ্যায় থেকে, আর্থিক বিবরণী থেকে থাকবে 2টা, মোট হচ্ছে 6টা। 10টা থাকবে শর্ট কোশ্চেন, আর কি 30টা থাকবে এমসিকিউ। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। ঠিক আছে, প্রথম অধ্যায় কি আমি বলছি? প্রথম অধ্যায় হচ্ছে আমাদের প্রথম অধ্যায় তো না, আমাদের প্রথম যে তোমাদের শর্ট সিলেবাস আছে, সেই শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়। আমার হাতের লেখা একটু বাজে, তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে ইনবক্স করতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের সবসময় সব সমস্যার সমাধানের জন্য আছি। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে খন্দকার দয়ালে। তোমাদের যে কোনো সমস্যা হোক না কেন আমার মেসেজ করলে ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো। ঠিক আছে, ওকে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি বলছি আমি? লেনদেন। বুঝতে পারছি, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? লেনদেন। অর্থাৎ লেনদেন কিভাবে ঘটে তাই নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবার এই লেনদেন থেকে তোমাদের কিরকম কোশ্চেন আসতে পারে সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে কতে যদি কি কি আসে কোশ্চেন। তোমাদের কতে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে লেনদেন নয়, সরি, লেনদেন নয় এমন এমন
লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমাদের যে থাকে কি বলে এটাকে, অনেকগুলা একটা ম্যাথের মধ্যে কি অনেকগুলো দাখিলা থাকে, তাই না? এইগুলোর মধ্যে লেনদেন নয় যেগুলো, সেগুলোর পরিমাণ তোমাদের বের করতে বলে। তার মানে লেনদেন না কোনগুলো হইতে পারে, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, তারপরে কি একাধিক ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক থাকে না, সেগুলো কি লেনদেন না। বুঝতে পারছি? এখন এই লেনদেন না, তারপরে কোনগুলা লেনদেন কোনগুলা লেনদেন না, এগুলো যদি শিখতে হয় ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো ইনশাল্লাহ, এখানে পুরো বিস্তারিত বলবো, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসতে পারে, আর এর বাইরে কোশ্চেন যাবে না ইনশাল্লাহ। তোমরা যদি এগুলা করতে পারো, এগুলা সলভ করতে পারো, তাহলে তোমাদের বলা চলে প্রিপারেশন মোটামুটি শেষ, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন, তোমাদের কোশ্চেন আরও অনেক থাকবে, বাট এইগুলাই সবচেয়ে বেশিবার তোমাদের বোর্ডে আসছে। তো তোমরা যদি এগুলোই বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ এর বাইরে কোশ্চেন কখনো যাবে না। বুঝতে পারছি? ওকে। লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করতে বলবে, যেরকম বলবে যে জানুয়ারি 2 থেকে জানুয়ারি 12 পর্যন্ত এই তারিখগুলোর মধ্যে কোনগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারছি? তার মানে লেনদেন নয় এর পরিমাণ দেখবে একটা থেকে দুইটা, এর বেশি থাকবেই না। বুঝতে পারছি? এরকম আমি পুরো ম্যাথ ইনশাল্লাহ করাবো তোমাদের যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস থাকে সেগুলোই। বুঝতে পারছি? ওকে। এরপরে এটা হচ্ছে তোমাদের একটা কি বলে সাজেশন ভিত্তিক কথা, যে কতে লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বের করতে বলতে পারে, মালিকানা সত্ত্বের পরিমাণ, হ্যাঁ, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো বা মালিকানা সত্ত্ব বের করো, এটা বলতে পারে, ঠিক আছে? এটাও তোমাদের কতে আসতে পারে। কত জন্য এটা একটু বেশি বড়, বাট এটা আসবে না যেমন আসতে পারে, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ওকে, এই হচ্ছে তোমাদের মোটামুটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য যদি আসে 2 নাম্বার চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে এই 3টা। তার মধ্যে যদি আমি তোমাদের এর থেকেও আরও স্পেসিফিক সাজেশন হিসাবে দিই, তাহলে হচ্ছে এই যে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে বলে, আর হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে। বুঝতে পারছি? এই দুইটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। এই 3টার মধ্যেও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টা। আর মালিকানা সত্ত্ব পরিমাণও আসে, বাট মোটামুটি, হ্যাঁ। আরেকটা তোমাদের আসে অদৃশ্যমান লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ কি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তার পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে? এটাও তোমাদের কতে আসে, বাট এটা তোমাদের তেমন বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি। এটাও আসে না যেমন না, তবে তোমাদের সবচেয়ে বেশি আসে হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে। বুঝতে পারছি? তাহলে তোমরা এইগুলা বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ থেকে কমন পাবা। আর একটা কোশ্চেন আমি যেটা বলছি, অদৃশ্যমান লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলে, এটাও তোমরা যখন করবা তখন বুঝতে পারবা। ওকে, তবে আরেকটা জিনিস তোমাদের আমি সাজেশন দেব, সেটা হচ্ছে মেন বইয়ের যে সৃজনশীলগুলো থাকে না, অর্থাৎ অধ্যায়ভিত্তিক সৃজনশীল থাকে বইয়ের সাথে, সেইগুলো তোমরা অবশ্যই করবা। বুঝতে পারছো? এগুলো বারবার প্র্যাকটিস করো, এখান থেকে কমন পাওয়া যাবা, ঠিক আছে? তোমরা যদি বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ করো, আর হচ্ছে কি মেন বইয়ের কোশ্চেনগুলো সলভ করো, সেখান থেকে কমন পাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি ইনশাল্লাহ, এখান থেকে কমন পেয়ে যাবা। এই বারবার অন্যান্য টিচারদের পিছনে না ছুটা, যদি তুমি মেন যেখানে পড়লে কাজে লাগবে, যেটা বারবার প্র্যাকটিস করলে কাজে লাগবে, সেগুলো পড়ো, সেখান থেকে দেখবো কমন চলে আসবে, ঠিক আছে? আর আমাদের হিসাব বিজ্ঞানে কমনের চিন্তা কখনো করা লাগে না। কেন করা লাগে না? যদি বেসিক ভালো থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যায়। বুঝতে পারছি? আমি তোমাদের অ্যাকাউন্টিং টিচার, আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি। অ্যাকাউন্টিং হচ্ছে বেসিক ভালো থাকা লাগে, অর্থাৎ তোমার যদি একটু ডিপলি নিজে থেকে চিন্তা করো, ভাবো, তাহলে দেখবা সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। এক্সামের আগে আমি নিজে না পড়েও এক্সাম দিছি, ভালো করছি। তো তোমরাও যদি এক্সামের আগে না পড়া ভালো করতে চাও, তোমরা বেসিকটা স্ট্রং করো। বেসিকটা কীভাবে স্ট্রং করতে হয় ইনশাল্লাহ আমি ধারাবাহিক ক্লাসের মাধ্যমে যতটুকু সম্ভব হয় বোঝানোর চেষ্টা করবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বোঝানো। তো আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ দেখবা ভালো কিছু হবে। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে তোমাদের কতে থাকে। এরপরে খতে কি থাকে সেটা দেখাই। ওকে, খতে কি থাকতে পারে? খতে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দলিল। তোমাদের দলিল আছে, জানো?
ক্রয় বিক্রয়ের দলিল, এই দলিল আছে কয়টা দলিল, কয়টা তোমরা জানো? 5টা দলিল, তোমাদের 5 না 6টা জানো, ঠিক আছে? সেটা কি? চালান, ক্যাশ মেমো, আমার বানান ভুল হইতে পারে, আমি বাংলার টিচার না, তবু আমার বানান ভুল হইতে পারে, ঠিক আছে? তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখতেছি, ক্রেডিট নোট, তারপরে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, তোমাদের যে দলিলগুলো আছে না, তোমরা মানে দ্বিতীয় যে অধ্যায়টা আছে তোমাদের, এই অধ্যায়ের মধ্যে এইগুলো পেয়ে যাবা, ঠিক আছে? এর মধ্যে চালান বলছি, ক্যাশ মেমো বলছি, ডেবিট নোট, ক্রেডিট নোট, এইগুলো খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য, ঠিক আছে? ভাউচার, ওকে, ভাউচার, তাই না? সরি, আমার লেখা অনেক বাজে, কি করব বলো, লেখায় কখনো গুরুত্ব দেয় নেই। ওকে, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচার, এইগুলা দলিল যেগুলো আছে তোমাদের, এই দলিলগুলো তোমাদের অবশ্যই আয়ত্তে রাখতে হবে। তোমরা যদি চিন্তা করো এই দলিলগুলো শুধু মানে দ্বিতীয় চ্যাপ্টারে আসবে, এটা ভুল ধারণা তোমাদের। মানে এই যে দলিলগুলো আছে, এগুলো তোমাদের জাবেদায় আসে, খতিয়ানেও আসে, মানে শুধু যে লেনদেনে আসে এমনটা না, জাবেদায় আসবে, খতিয়ানে আসবে, সেটাও তোমাদের খ অথবা গতে আসবে। মানে যদি তোমরা একবার শিখে ফেলো, তোমরা 2 থেকে 3টা চ্যাপ্টার তোমাদের কভার হয়ে যাবে, বুঝতে পারছি? খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের একজন টিচার হিসেবে যদি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, মানে এটা পড়লে তোমরা কমন পাবা, মানে কি বলবো, অবশ্যই পাবা ইনশাল্লাহ, যদি ভরসা রাখো ইনশাল্লাহ পাবা। হ্যাঁ, আর আমি যেগুলো বলতেছি সেগুলো তো অবশ্যই পড়বা, তার বাইরে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। আমি আল কোরআনের মতো সত্য তো কিছু নাই, তো আমি বলতেছি মানে যে একেবারে 100% মিলবে এমন না, তবে বলা চলে 90 প্লাস, ধরো 95% কিংবা 99% মিলে যাবে, অর্থাৎ এর মধ্যেই কোশ্চেনটা আসবে। আর এর বাইরে দু একটা কোশ্চেন থাকতে পারে, এই জন্য তোমাদের কি এক্সট্রা কিছু পড়তে হবে, বুঝতে পারছি? এক্সট্রা কিছু পড়লে তোমরা আগায় থাকবা। আর আমি যেটা বলতেছি, এটা পড়লেও ইনশাল্লাহ তোমাদের 90+ বা 95% প্লাস বেশি কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো তোমরা চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমাদের খতে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের খতে খুব বেশি আসে। ওকে, এরপরে আর কি কি থাকতে পারে খতে, সেটা হচ্ছে এরপর আর একটা কোশ্চেন তোমাদের অনেক বেশি আসে, সেটা হচ্ছে লেনদেন চিহ্নিত করো, লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো, তোমাদের মাঝে মধ্যে কারণ আসবে, মাঝে মধ্যে কারণ ছাড়া আসবে, ঠিক আছে? লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তোমরা একটা জিনিস শিখে রাখতে পারো যে সবগুলোর ক নাম্বার কোশ্চেনে বিবরণ টাকা ছকটা বেশি হয়, আর খ নাম্বার আর গ নাম্বারের মধ্যে কিছু ডিফারেন্স আছে, অর্থাৎ প্রতিটা ছকে আলাদা হয়ে থাকে, ঠিক আছে? লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা, সেটা কিভাবে করতে হয় যদি আমি বলি, তোমাদের এ সমান সমান এল প্লাস ওই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, তাই না? আমি আশা করি তোমরা এটা জানো। এই হিসাব সমীকরণে এ কে ধরা হয় সম্পদ, এল কে ধরা হয় কি দায়, আর ওই তোমার কি মালিকানার সত্ত্ব। অর্থাৎ এই যে তিনটা আমাদের মানে একটা উপাদান আছে, এই উপাদানের যে প্রভাবগুলা সেইগুলা হচ্ছে তোমাদের দেখাইতে বলছে কিসে, খতে, ঠিক আছে? মানে কি, তুমি যখন সম্পদ কিনে আনো, তোমার সম্পদ বাড়ে, তাহলে কি তোমার এ বাড়বে, এরকম ভাবে তোমাদের কোনটা বাড়তেছে কোনটা কমতেছে সেটা দেখানোই কি এটা, বুঝতে পারছি? আমি ইনশাল্লাহ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যখন করাবো, এগুলো পূর্ণ আলোচনা করার মাধ্যমে তোমাদের সহজ করে দেবো, ঠিক আছে? ওকে, এরপরে আর কোনো কোশ্চেন, আরেকটা কোশ্চেন আসে যেটা আমি তোমাদের লেনদেন চিহ্নিত করতে বলে তোমাদের খতে, বাট ওটা তেমন ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আরেকটা তোমাদের বলে যে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো, ঠিক আছে? এটাও তোমাদের বলে। আরেকটা বলে তোমাদের হিসাবের শ্রেণী, আর হচ্ছে কি হিসাব খাত নির্ণয় করো, ঠিক আছে? হিসাব শ্রেণী বা হিসাব খাত কি নির্ণয় করো।
তোমাদের এটাও আসে খুব বেশি। এই তিনটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যদি দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে কোনো টপিক কোনো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক থাকে, যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে থাকে খ নাম্বারে, সেটা হচ্ছে কি 5টা দলিল। এই 5টা দলিল, তারপরে লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণের পদ্ধতিতে কারণ ব্যাখ্যা, আর হচ্ছে কি হিসাব শ্রেণী বা হিসাব খাত নির্ণয়। কোনটা কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের শিখাই দেবো। বাট আপাতত ধারণা রাখো যে একটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন থাকতে পারে, ক খ গতে কি কি কোশ্চেন থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের গ নাম্বার। ঠিক আছে, এরপর তোমাদের কোন কোশ্চেন ঘাইমা গেছি, ওয়েট। এরপর হচ্ছে তোমার কি গ নাম্বার। হ্যাঁ, শীত পড়ছে তাই না? শীত কি আসলে পড়ছে? তোমরা কোন কোন জেলা থেকে দেখতেছো সেটা বইলো, আর তোমাদের জেলায় শীত কেমন সেটাও বইলো। ঠিক আছে, কমেন্টে বইলো, ইনশাল্লাহ আমি দেখবো। ওকে, গ নাম্বারে সিম্পল কোশ্চেন। লেনদেনের যদি কোনো কোশ্চেন থাকে গ নাম্বারে সেই কোশ্চেনটা আসে হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের প্রভাব বা লেনদেনগুলোর প্রভাব। লেনদেনগুলোর প্রভাব। ঠিক আছে, লেনদেনগুলোর প্রভাব, তারপরে হচ্ছে তোমার হিসাব সমীকরণের উপর প্রভাব। ঠিক আছে, হিসাব সমীকরণের ওপর প্রভাব। আর একটা কি তোমার প্রমাণ করো, প্রমাণ করো এ সমান সমান এল প্লাস, সরি আমার হাতের লেখা খুব বাজে, কি করবো বলো তো? তোমরা তোমাদের কারো হাতের লেখা অনেক ভালো, আমার শেখাও। এ সমান সমান এল প্লাস ওই, এই তিনটে একই কথা, বুঝতে পারছো? তিনটাকে কি বলে? একই কথা বলে। মানে কি তোমার এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করাই হচ্ছে এই তিনটা। মানে একটা কথার নাম অনেকগুলা, মানে একটা জিনিস একই, নাম অনেকগুলা। বুঝতে পারছি? অনেক কিছু, যেমন কি আমরা এমন কি কি আছে যেগুলোর নাম আমরা অনেক নামে চিনি। যেমন তোমরা মরিচ, হ্যাঁ, মরিচকে কি নামে চেনো? ঝাল নামে চেনো, অনেক জেলায় ঝাল বলে মরিচকে। ঠিক আছে, এইরকম অনেক নাম থাকে। তো এই যে যে তিনটা জিনিস বলছি, এই তিনটা মানে হচ্ছে হিসাব সমীকরণ। বুঝতে পারছো? তোমাদের এই লেনদেন অধ্যায়টা থেকে গ নাম্বার যদি কোনো কোশ্চেন এসে থাকে, সেটা আসবে কি এই হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনগুলোর প্রভাব প্রমাণ করো এ সমান সমান কি এ সমান সমান এল প্লাস ওই, একই কথা। বুঝতে পারছি? ওকে, এটা তোমরা পড়ো, এটা মাস্ট ইম্পর্টেন্ট। যদি তোমরা লেনদেন চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দিতে চাও এক্সামে, তাহলে তোমাদের এইগুলো পড়তে হবে। এই যে আমি ক খ গ নাম্বারে যেটা দেখাইছি এটাই পড়ো। এটা পড়লে ইনশাল্লাহ, বা আমাদের তো পড়া লাগে না, আমি বারবার প্র্যাকটিস করবো। বারবার প্র্যাকটিস করার মাধ্যমে দেখবে এর থেকে কমন পড়ে যাবে। বুঝতে পারছো? আমি 90% বা 95% প্লাস তোমাদের সম্ভাবনা দিতেছি এর মধ্যেই কোশ্চেন কমন পড়ে যাবে ইনশাল্লাহ এসএসসি এক্সামে। বুঝতে পারছো? আর 4 থেকে 5 মাস সময় আছে। এই 4-5 মাসটা নিজের সর্বোচ্চ পুশ দাও, নিজেরা খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো আস্তে ধীরে। 4-5 মাসেও এ প্লাস পাওয়া সম্ভব। আমি 1.5 মাস পরেও ভালো রেজাল্ট করতে পারছি, তো তোমরা 4 মাসে অনেক ভালো করতে পারবা। এখন থেকে যদি কেউ শুরু করতে চাও, সেও ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছি? ওকে, এই গেল আমাদের মোটামুটি দ্বিতীয় অধ্যায়টা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের, আমি আজকে বলছি 3 আর 4 নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা করব না, 2 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি মোটামুটি। এখন আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের হিসাব বিজ্ঞানের মা বলে থাকি আমি, বা মাদার বলি। মাদার মানেই মা, মানে ওইটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, 2টা কোশ্চেন মিনিমাম থাকে। তোমাদের আগের যে এসএসসি 25-24 বলো, ওদের তো এখান থেকে 3টা কোশ্চেন থাকতো। তো তোমাদের আশা করি আমি একটা তো থাকবেই মাস্ট, ভাগ্য ভালো থাকতে 2টা থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করার চেষ্টা করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা। বুঝতে পারছি? আর জাবেদা শুধু যে জাবেদা অধ্যায়টা পড়তে কাজে লাগে এমনটা না, এটা তোমাদের পরবর্তী খতিয়ান, তারপরে আর কি কি আছে আমাদের রেওয়া মিল, এগুলোতেও কিছু না কিছু কাজে লাগবেই। ঠিক আছে, তো এই অধ্যায়টা খুব ভালো করে দেখার চেষ্টা করো। এটা মুছে দিই আমরা সমীকরণ। ওকে, আমাদের প্রথমে কতে আসে, আচ্ছা আমরা এই পাশে লিখি। প্রথমে কতে আসে কি নাম্বার? কতে আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সম্ভবত যে বাট্টার পরিমাণ নির্ণয় করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, এটাই সবচেয়ে বেশি এসে থাকে। ঠিক আছে, কতে এসে থাকে
বাট্টার পরিমাণ নির্ণয়, বাট্টার পরিমাণ নির্ণয়, তারপরে কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, এই দুটা কোশ্চেন তোমাদের সবচেয়ে বেশি এসে থাকে। তারপরে হচ্ছে তোমাদের নিট ক্রয়, নিট বিক্রয়ের পরিমাণ এক্সামে আসে। তারপরে কি আনুষঙ্গিক খরচের পরিমাণ, তারপরে কি মোট খরচ, মোট আয়ের পরিমাণ, উত্তোলনের পরিমাণ, আসবাবপত্রের পরিমাণ, এরকম বিভিন্ন পরিমাণ চাইতে পারে। বুঝতে পারছো? নিট ক্রয়ের পরিমাণ চাইতে পারে, নিট বিক্রয়ের পরিমাণ চাইতে পারে, অপচয়ের পরিমাণ চাইতে পারে, আসবাবপত্রের পরিমাণ চাইতে পারে, এরকম অনেক কিছুর পরিমাণ তোমাদের চাইতে পারে। তো তোমরা তার পরিমাণ বের করবা। কিভাবে বের করবা? নিজেরা যদি পারো সেভাবে বের করবা, না হলে কি আমার ক্লাস ইনশাল্লাহ মানে ধাপে ধাপে দেওয়া হবে, তো সেখান থেকে তোমরা শিখতে পারবা। ঠিক আছে, তোমাদের মোট বাট্টার পরিমাণ চাইলে কিভাবে বের করতে হয় সেটা আমি শিখাবো। তবে আজকে জেনে রাখো, বাট্টা হয় কি আমাদের দুই ধরনের বাট্টা হয়ে থাকে। একটা হচ্ছে কি কারবারি বাট্টা, একটা হচ্ছে কি নগদ বাট্টা। কারবারি বাট্টা কখন হয়ে থাকে? যখন আমি পণ্য ক্রয় করি কিংবা বিক্রয় করি, তখন যেই ডিসকাউন্টটা দেওয়া হয় তাকে বলে কি বাট্টা, ওটাকে কি বলে কারবারি বাট্টা। আর নগদ বাট্টা কি? যখন দেনাদার এবং পাওনাদারের দেনা পাওনা নিষ্পত্তি করা হয়, তখন তাকে কি বলে, যে ডিসকাউন্টটা দেওয়া হয় তাকে বলে তোমার নগদ বাট্টা। ক্লিয়ার? এই বাট্টাটা তোমাদের আসতে পারে কতে। আর প্রারম্ভিক মূলধন মানে কি? বছরের শুরুতে বা মাসের শুরুতে যে নগদ টাকা আসবাবপত্র সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে তাকে বলে কি আমরা প্রারম্ভিক মূলধন। তোমরা এখানে প্রারম্ভিক মূলধনের মধ্যে অনেক ঝামেলা লাগাও, সেই ঝামেলাটা কি সেটা আমি ইনশাল্লাহ তোমাদের ধাপে ধাপে যে ক্লাস থাকে সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো। তবে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে যেখান থেকে কোশ্চেন আসে এই দুইটা থেকে। বুঝতে পারছি? আমি মোস্ট অফ দ্য জাবেদা, শুধু তোমাদের এসএসসি না, এইচএসসি যে তোমাদের বড় ভাইদের ব্যাচ আছে সেখানেও আমি দেখছি যে এই দুইটা থেকে সবচেয়ে বেশি জাবেদায় কোশ্চেন এসে থাকে। ওকে, তোমাদের যেটা বলতেছিলাম যে ক নাম্বারে হচ্ছে এই দুইটার বাইরে কোনো কোশ্চেন আসবে না, আরও অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, সেটা তোমাদের আমি বলছি যে কী কী থাকতে পারে। নিট ক্রয়ের পরিমাণ আসতে পারে, নিট বিক্রয়ের পরিমাণ আসতে পারে, মোট খরচের পরিমাণ চাইতে পারে, তারপরে কি আনুষঙ্গিক খরচের পরিমাণ চাইতে পারে। তোমরা জানো আনুষঙ্গিক খরচের পরিমাণ কি কি বলে, মানে কি কি আনুষঙ্গিক খরচ? সেটা হচ্ছে পরিবহন। ঠিক আছে, তোমাদের লেনদেনের সাথে দেখবা পরিবহন থাকে, মাঝে মধ্যে প্যাকিং খরচ থাকে। এই পরিবহন, প্যাকিং খরচ এগুলোকে বলে আনুষঙ্গিক খরচ। অর্থাৎ ক্রয় বিক্রয়ের পাশাপাশি যে খরচটা থাকে তাকে বলে কি আনুষঙ্গিক খরচ। ঠিক আছে, ওকে। তোমাদের এরকম কোশ্চেন থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই দুইটা। আর যদি একটা কোশ্চেন অ্যাড করতে চাও সেটা হচ্ছে কি আনুষঙ্গিক খরচ। বানান কি জানো? আনুষঙ্গিক খরচটা তোমরা অ্যাড করে নিও। আর কি তোমাদের অপচয়ের পরিমাণ আসতে পারে, মোট অপচয় কত এটা পরিমাণ চাইতে পারে। তারপরে যন্ত্রপাতির পরিমাণ চাইতে পারে, নিট ক্রয়, নিট বিক্রয়, তো আমি বারবার বলছি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের জাবেদার কতে আসতে পারে। এগুলো হচ্ছে তোমাদের সাজেশন জাবেদার কর জন্য। এরপরে খ নাম্বারেরটা যদি আমি বলি, দাঁড়াও, খ, হ্যাঁ, ওকে। খতে হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আসবে এটাই আসবে মাস্ট। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তাই না? আর কি ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এই তো তোমাদের এই চারটার বাইরে মোটামুটি কোশ্চেন তেমন আসে না। ঠিক আছে, তোমাদের এই চারটাই তেমন সবচেয়ে বেশি থাকবে। তার পাশাপাশি তোমাদের এই চারটাই, বুঝতে পারছো, এই চারটাই তোমাদের থাকবে। তার পাশাপাশি আমি বলছিলাম না যে লেনদেনের যে দলিলগুলা, চালান, ক্যাশ মেমো, ভাউচার, নোট, ডেবিট নোট, ক্রেডিট নোট, এইগুলোও খতে থাকতে পারে। ঠিক আছে, তোমাদের যে দলিলগুলা, হ্যাঁ, দলিল, এই যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা আর দলিল, এই হচ্ছে তোমাদের খ নম্বরের সবচেয়ে বেশি এসে থাকে জাবেদার মধ্যে। ঠিক আছে, তার মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট বলি, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা অবশ্যই থাকবে। যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্য যদি খারাপ হয়, তাই না? ভাগ্য খারাপ থাকলে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা আসতে পারে। এটা একটু অনেকের কাছে কঠিন লাগে, বাট কঠিনের কোনো কারণ নেই, একই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার মতোই, সেম টু সেম, অনেক বেশি ভিন্নতা নাই। তো তোমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদাটা খুব ভালো করে শিখো। জাবেদার ক্লাস তো আসবে ইনশাল্লাহ। আর দলিলগুলো আমি যেটা বলছি যে লেনদেন অধ্যায়টা যখন করো তখন দলিলটাও খুব ভালোভাবে শেখা হইলো। তাহলে কি তোমাদের জাবেদার খতেও মোটামুটি দলিলটা পাবা। বুঝতে পারছি? দলিলটা জাবেদার ক্ষেত্রেও পড়া লাগবে, বুঝতে পারছো? আর ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা তো করবাই ইনশাল্লাহ, এগুলো অবশ্যই করতে হবে।
না করলে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মানে তোমাদের হিসাব বিজ্ঞানে যদি আমি চোখ কান বন্ধ করে কোনো সাজেশন দিই, এটা তার মধ্যে একটা। ঠিক আছে, এখান থেকে 8 নাম্বার থেকে 4 নাম্বার কমন পাবাই পাবা। এমসিকিউ একটা দুইটা একটা পাবাই ইনশাআল্লাহ, বুঝতে পারছো? ওকে, 6 নাম্বারও গেল ইনশাআল্লাহ আমাদের। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, আর কি দলিল। তোমাদের পরিশ্রম করতে হবে অনেক, বুঝতে পারছি, অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কি কোনো বিকল্প নাই? হ্যাঁ, পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম ছাড়াই দুনিয়ায় কেউ সফল হতে পারে নাই। আমি তুমি কেউ সফল হতে পারবো না। আমারও পরিশ্রম করতে হবে, তোমাদেরও করতে হবে। আমি তোমাদের জন্য ক্লাসে পরিশ্রম করতেছি, তোমরা বাসায় পরিশ্রম করো যাতে এই ক্লাসটা খুব সহজে আসে। গ নাম্বারে তেমন কোনো তোমাদের সাজেশন দেব না বলতে কি একটাই সাজেশন, সেটা হচ্ছে কি সাধারণ জাবেদা। বুঝতে পারছি? অসাধারণ কোনো জাবেদা না, সাধারণ একটা জাবেদা আসবে তোমাদের, বুঝতে পারছো? এই সাধারণ জাবেদা এমন বলতে পারে যে 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখের একটা সাধারণ জাবেদা দেখো, অথবা বলবে উপরের লেনদেন দ্বারা একটা সাধারণ জাবেদা দেখো। এটা হচ্ছে কি তোমাদের গ নম্বরে আসবে, বুঝতে পারছি? গ নম্বরে কি আসতে পারে? একটা নর্মাল সাধারণ জাবেদা, মাঝে মধ্যে তারিখ উল্লেখ করে দেবে, মাঝে মধ্যে দিবে না। এই হচ্ছে তোমাদের জাবেদার কাহিনী। জাবেদা গেল আমাদের। আজকে আমাদের অনেকগুলো আলোচনার টপিক, তবে আমি বলতে পারি না সবগুলো আলোচনা করতে পারবো কিনা। ইনশাল্লাহ আমি যতটুকু পারি তোমাদের বলে দেবো। তাহলে বুঝতে পারছি জাবেদার গতে কি আসে, সবসময় সাধারণ জাবেদাটাই আসে। এরপরে হচ্ছে আমাদের জীবনে যেমন ক্ষতি হয়ে থাকে তেমন খতিয়ান। শোনো একটা কথা বলি, খতিয়ান থেকে সরাসরি একটা কোশ্চেন থাকবে না। এটা অধ্যায় কি 7 নম্বর অধ্যায়। খতিয়ান থেকে খতিয়ান আর জাবেদা একসাথে মিলে একটা কোশ্চেন আসবে। কিভাবে কোশ্চেন আসবে জাবেদা আর খতিয়ান মিলায়া আমি দেখাইতেছি, বুঝতে পারছি? জাবেদা আর খতিয়ান একসাথে মিলে কোশ্চেন আসে, আলাদা কোশ্চেন আসে, ঠিক আছে? আলাদা থাকার সম্ভাবনা কম, মিলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। ক নম্বরে তোমাদের ক নাম্বার সব অধ্যায় কিছুটা সিমিলার, বুঝতে পারছি? ক নাম্বার আসতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ চাইতে পারে। তারপরে হচ্ছে আর হচ্ছে তোমাদের সাধারণ জাবেদা আসতে পারে, ঠিক আছে? সাধারণ জাবেদা তোমাদের 2টা থেকে 3টা লেনদেন দিয়ে বলতে পারে এই জানুয়ারি মাসের 5 তারিখ আর 15 তারিখের লেনদেন 2টির জাবেদা দাখিলা দেখাও, বুঝতে পারছো? 2টা জাবেদা দাখিলা দেখাও, এটা কি তোমাদের কত আসতে পারে? হ্যাঁ, আর হচ্ছে তোমাদের এটা আসতে পারে ওই যে আমি বলছিলাম না দলিল, চালান আসতে পারে, ক্যাশ মেমো এখানেও দিয়ে দিতে পারে কতে, বুঝতে পারছি? খতিয়ানের কথা কি চালানোর ক্যাশ মেমো দুইটা, এখান থেকেও দু একটা দিয়ে দিতে পারে। 2টা দিবে না, একটাই দিবে, হয় চালান দিবে না ক্যাশ মেমো দিবে, ডেবিট নোট অথবা ক্রেডিট নোট যে কোনো একটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? আর এখানেও তোমার নিট ক্রয়ের পরিমাণ, নিট ধারে ক্রয়ের পরিমাণ, ঠিক আছে? তারপরে নিট বিক্রয়ের পরিমাণ এরকম চাইতে পারে, বুঝতে পারছি? আর একটা কি এই তো মোটামুটি এইগুলাই তোমাদের থাকবে কতে। শোনো, এই খতিয়ানের ক অনেক ধরনের হয়ে থাকে, বুঝতে পারছি? বাট এইগুলা মোটামুটি তোমরা কইরো। আর কি আমি বারবার বলছি যে তোমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের কি করবা, বোর্ড বইয়ের যতগুলা সৃজনশীল আছে সব করবা ভালোভাবে, বুঝতে পারছি? এরপরে কি করবা, যে তোমাদের বোর্ড এক্সাম থাকে, আমাদের টেস্ট পেপার বলো, গাইড থাকে, সেগুলো থেকে কি করবা তোমরা প্র্যাকটিস করো বারবার। ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে আমাদের খতিয়ান গেল, খতিয়ানের ক গেল, তাই না? এরপর হচ্ছে আমাদের খ নম্বর দেখি। এরপর হচ্ছে আমাদের খ নম্বর, ঠিক আছে? খতে আমার কি কি আছে এখানে? খতে চোখ কান বন্ধ করে তোমাদের কি বলবে জানো? খতিয়ান করতে বলবে, তাই না? আমরা অধ্যায় করতেছি খতিয়ানের, তোমাদের খতিয়ানের খতেও বলবে খতিয়ান প্রস্তুত করো। হ্যাঁ, কি বলবে? খতিয়ান প্রস্তুত করো। কি বলবে? খতিয়ান প্রস্তুত করো। মাঝে মধ্যে খতিয়ান প্রস্তুত করো, মাঝে মধ্যে বলবে টি ছকে। আমরা জানি খতিয়ান কয়ভাবে করা যায়? 2 ভাবে করা যায়, একটা হচ্ছে টি ছকে, একটা হচ্ছে চলমান জেড ছকে, বুঝতে পারছি? তাহলে কি খতিয়ান প্রস্তুত করতে বলবে খতে, আর বলবে কি হয় টি ছকে নয় চলমান জেড ছকে। তোমাদের মাঝে মধ্যে উল্লেখ করে দিবে যে ক্রয় হিসাব বিক্রয় হিসাব প্রস্তুত করো টি ছকে অথবা চলমান জেড ছকে। যদি কিছুই বলে না দেয় যে
যে তোমাদের উল্লেখ করে দেয় নাই যে ছকে করতে হবে না অথবা চলমান ছকে করতে হবে না, তাহলে তোমাদের যেটা ভালো লাগে, যে ছকটা তোমাদের বেশি সহজ মনে হয় সেটাই তোমরা অ্যান্সার করবা। বুঝতে পারছি? কারো কারো চলমান যে ছক বেশি ভালো লাগে সে চলমান যে ছকে করবা, কারো কারো টি ছকে ভালো লাগে সেটি ছকে করবা। ঠিক আছে? আর একটা কোশ্চেন তোমাদের এখানে আসে থাকে, সেটা হচ্ছে কি সহকারী খতিয়ান। খতিয়ান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল খতিয়ান, একটা হচ্ছে কি সহকারী খতিয়ান। বুঝতে পারছি? আমার হাতের একটু খারাপ, তোমরা না বুঝলে বাট আমি মুখে বলতেছি, আশা করি বুঝবা। খতে খতিয়ান প্রস্তুত করতে বলবে দুই ভাবে, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ানি। সাধারণ খতিয়ানের মধ্যে টি ছক চলমান যে ছক দুইটা থাকবে। সহকারী খতিয়ানেও তোমরা যেটা ভালো লাগে, তোমাদের টি ছকে ভালো লাগে টি ছকে করবা সহকারী খতিয়ান, না হলে কি চলমান যে ছকে করবা। তাহলে বুঝতে পারছি খতে কি কোশ্চেন আসতে পারে, খতিয়ানি আসবে, হয় টি ছকে নয় চলমান জেড ছকে। ওকে, খ নাম্বারটাও ক্লিয়ার তোমাদের খতিয়ান, খতিয়ানের অধ্যায়ের। এবার হচ্ছে কি আমাদের গ নাম্বারের কোশ্চেন। গ নাম্বার তোমাদের গ নাম্বারেও খতিয়ান দিতে পারে। ঠিক আছে? গ নাম্বারেও খতিয়ানটা দিতে পারে। এখানে বলতে পারে যে খতিয়ান করো টি ছকে অথবা চলমান যে ছকে অথবা সহকারী খতিয়ান করো, এটাও গতে আসতে পারে। হ্যাঁ, আরেকটা নর্মাল, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। তার মানে কি জাবেদা কি শুধু জাবেদায় কাজে লাগতেছে? না, জাবেদা খতিয়ানও কাজে লাগে। বুঝতে পারছি? জাবেদা খতিয়ান কোলাবরেশন করে একটা কোশ্চেন আসে। বুঝতে পারছি? তাহলে গ নাম্বারের জন্য সাধারণ জাবেদাটা করবা, আর খতিয়ানটাও টি ছক চলমান যে ছকে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান দুইটাই প্র্যাকটিস করো। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তোমাদের খতিয়ানও মোটামুটি যা বললাম এইগুলাই পড়ো, এইগুলাই মোটামুটি আসবে ঘুরে ফিরে, এর বাইরে তেমন আসে না কখনো। বুঝতে পারছি? এই মোটামুটি এগুলাই করো, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করো। ওকে, এরপর হচ্ছে তোমাদের রেওয়া মিল, তাই না? রেওয়া মিল অধ্যায় 9 অধ্যায়ের নাম কি? রেওয়া মিল। রেওয়া মিল কি নামের শেষে মিল আছে, অর্থাৎ কি এটা মিল করতে হয়, তাই না? তোমাদের উদ্দীপকে উল্টাপাল্টা কিছু লেনদেন থাকে, তোমাদের সেটাকে সঠিক করে বসাইতে হয়। এটাই হচ্ছে কি আমার রেওয়া মিল। রেওয়া মিলের কতে কি নাম্বার কি কোশ্চেন আসে, যেটা বলবো সেটাই আসে। মাঝে মধ্যে কিছু ভিন্নতা আসে, বাট ভিন্নতা না, আমি তোমাদের সাজেশন দিতেছি। সাজেশন যেটা একটাই বলবো, সেটা হচ্ছে কি রেওয়া মিলে আসে না, রেওয়া মিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ক্লিয়ার? এরকম এটাই আসবে যে রেওয়া মিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো, রেওয়া মিলে আসে না এমন দফার পরিমাণ নির্ণয় করো, এইগুলাই তোমাদের রেওয়া মিলের কতে আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই আসে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রেই বলা চলে 80% থেকে 90% কোশ্চেনে এটাই আসে কতে। বুঝতে পারছি? কারণ রেওয়া মিলে কি আসে না সেটা তোমরা জানো, না জানলে আমার ক্লাস করলে জেনে ফেলবা। টেনশন নট, রেওয়া মিলে কীভাবে ভালো করা যায়, জাবেদা কীভাবে ভালো পাওয়া যায়, দায়িত্ব কার? আমার, যদি আমার ক্লাস করো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? তাহলে কি রেওয়া মিলের কত আসতে পারে, রেওয়া মিলে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো, বা মোট পরিমাণ নির্ণয় করো, টাকার পরিমাণ নির্ণয় করো, একই কথা। বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে রেওয়া মিলের তোমাদের ক নাম্বার গেল। এরপর হচ্ছে আমার খ নাম্বার। ওকে, এরপর হচ্ছে তোমার কি খ নাম্বারে কিছু বলবে না। খ নাম্বারে তোমার একটা ইউনিক কোশ্চেন আসবে, এটা হচ্ছে 4 নাম্বার অধ্যায়ের সাথে কোলাপ করে আসে। ওই যে মূলধন জাতীয় না মুনাফা জাতীয় লেনদেন নাকি এরকম একটা আমাদের অধ্যায় আছে নাকি জানো, 4 নম্বর অধ্যায়টা আমার ওই অধ্যায়টার সাথে কোলাপ করে এই কোশ্চেনটা আসে। ঠিক আছে? মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ, ওই যে আমাদের মূলধন জাতীয় আয় ব্যয় যেটা না, সেখান থেকে আসে। কি কোশ্চেন সেটা হচ্ছে বলতে পারে যে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় কি আয়, আর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলে। ঠিক আছে? মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ চাইতে পারে, তারপরে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চাইতে পারে। ঠিক আছে? এটা তোমাদের খতে বেশি আসে। ঠিক আছে? তারপরে এমনও বলতে পারে যে চলতি সম্পদ বা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ কি নির্ণয় করো। ঠিক আছে? পরিমাণ, এই হচ্ছে তোমাদের খতে আসে, এর বাইরে মোটামুটি খ আসবে না।
আমার কথা বিশ্বাস রাখতে পারো, এইগুলাই মোটামুটি ক্ষতে আসে। তবে তোমাদের রেওয়া মিলের ক্ষয়ের অনেক ভ্যারিয়েন্ট থাকে, তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করতে পারো করবা। আর আমি যেগুলো দিছি এগুলো পড়তে হবে, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো বলতেছি না সেগুলো কম ইম্পর্টেন্ট, তবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের ভালো করতে হইলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা মোটামুটি কমন ফালায় ভালো কিছু করতে চাও তারা এগুলো ফলো করবা, বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে তোমাদের রেওয়া মিলের ক্ষতে আসে। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তারপরে কি চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ। এই হচ্ছে তোমাদের খ নাম্বারের সাজেশন। ওকে, এরপরে হচ্ছে আমাদের রেওয়া মিলের গ। রেওয়া মিলের গতে তেমন উল্টাপাল্টা তেমন কিছু আসে না তোমাদের, যেটা বলবো সেটাই একদম মাস্ট, ঠিক আছে? তোমাদের ব্লু কালারের কলম চয়ন স্যার দিছে তোমাদের ব্লু কালার। আচ্ছা, এটা তোমরা এক্সাম হলে ব্লু কালারের কলম ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি হাইলাইট করতে, ঠিক আছে? হাইলাইট করবা, যত খাতা সাজায় লিখতে পারো লিখবা, লেখার মাধ্যমে তোমাদের নাম্বার বেশি হবে এমন না, বাট টিচারের কাছে ভালো লাগলে নাম্বার বেশি দিবে। ক্লিয়ার? ওকে, তার মানে রেওয়া মিলের গতে আসে কি, রেওয়া মিল প্রস্তুত করো, রেওয়া মিল প্রস্তুত করো। শেষ, আর কোনো কথা নাই। হ্যাঁ, রেওয়া মিলে একটাই কোশ্চেন থাকে, গ নাম্বারে এটাই আসে বারবার, রেওয়া মিল প্রস্তুত করো। তোমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারো? রেওয়া মিল কিন্তু অনেক সহজ, রেওয়া মিল থেকে দুইটা কোশ্চেন থাকতে পারে। তোমাদের আমি 60টা সিকিউর মধ্যে 2টা সিকিউর কথা বলছি, যে এখান থেকে কোশ্চেন 4টা উত্তর করতে হবে, তাই না? তার মানে কি রেওয়া মিল থেকে তোমাদের 2টা কোশ্চেন থাকতে পারে, বুঝতে পারছি? রেওয়া মিল প্রস্তুত করা কিন্তু অনেক সহজ। আর কিভাবে প্রস্তুত করতে হয় সেটার জন্য ইনশাল্লাহ আমরা প্লে লিস্ট দিব, আর তোমরা প্র্যাকটিস করো এতদিন। সময় ঘনিয়ে আসতেছে, তোমাদের সামনে টেস্ট এক্সাম, তোমাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। ক্লিয়ার? আর তাহলে রেওয়া মিলের সাজেশন আমি বলে দিলাম, গ নাম্বারে আসবে রেওয়া মিল প্রস্তুত করো, প্রস্তুত করে দিবা, শেষ। ভুলভাল রেওয়া মিল তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, তোমরা কি করবা, সঠিক করে দেবা, এই হচ্ছে তোমাদের কাজ। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল নাকি একটা কথা বলে না, অর্থাৎ ফাইনাল সাজেশন। ফাইনাল কি, সবচেয়ে ভয় পাওয়া চ্যাপ্টার, সবাই ভয় পায় যে চ্যাপ্টারটা, আর্থিক বিবরণ, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। ঠিক আছে, তোমাদের সবচেয়ে ভয় পাওয়া যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি, আমাদের আর্থিক বিবরণী, তাই না? তোমাদের সবচেয়ে ভয় পাওয়া চ্যাপ্টার আর্থিক অবস্থার বিবরণী, সরি, তোমাদের সবচেয়ে ভয় পাওয়া চ্যাপ্টার কি, আর্থিক অবস্থার বিবরণী। তোমাদের গ নাম্বার হচ্ছে আর্থিক বিবরণী, ঠিক আছে? আমি লিখতে ভুল করছি, তোমাদের আর্থিক অবস্থার বিবরণী, অবস্থার বিবরণী। ক্লিয়ার? তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, যেখান থেকে কি 2টা বাধ্যতামূলক কোশ্চেন আসে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা কোশ্চেন অবশ্যই দিতে হবে। আর কি কি কোশ্চেন থেকে থাকে তোমরা জানো? তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কতে বেশিরভাগ সময় আসে নিট বিক্রয়ের পরিমাণ, নিট বিক্রয় হতে পারে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তোমরা আমার হাতের লেখা আর হচ্ছে কি আমার বানান নিয়ে ভুল ধরো না, আমি নিজেই স্বীকার করি আমি বানান অনেক উল্টাপাল্টা লিখি, কারণ আমি বাংলায় খুবই দুর্বল একজন স্টুডেন্ট। তবে হিসাব বিজ্ঞানে তোমাদের ইনশাল্লাহ আশাহত করবো না, হিসাব বিজ্ঞানে আমার যথেষ্ট কি বলে পড়ালেখা করা আছে, এটা নিয়ে সমস্যা হবে না, ঠিক আছে? তোমাদের সম্ভবত নিট বিক্রয়ের পরিমাণ কি, নিট বিক্রয়। ওকে, নিট বিক্রয়ের পরিমাণ তোমাদের আসতে পারে আর্থিক অবস্থা বিবরণী কতে, আসতে পারে কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ওকে, নিট বিক্রয়ের পরিমাণ চাইতে পারে, সরি নিট বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ চাইতে পারে, মোট মুনাফা চাইতে পারে, মোট মুনাফা। এই হচ্ছে তোমাদের আর্থিক অবস্থা বিবরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, বুঝতে পারছো? আর্থিক অবস্থা বিবরণের মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে, বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে, আর মোট মুনাফা বের করতে বলবে। এটা হচ্ছে কতে আসবে। তোমাদের যে 2টা সৃজনশীল থাকে না, এই 2টা সৃজনশীলের মধ্যে এরকম কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তো তোমরা এগুলা প্র্যাকটিস করো বেশি বেশি।
তোমাদের জন্য ভালো হবে। তাহলে আর্থিক আর্থিক বিবরণী ক নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসি খ নাম্বারে। খ নাম্বারে তেমন কিছু না, খতে হচ্ছে তোমাদের নর্মাল কথা, বিশদ আয় বিবরণী বের করতে বলবে। বিশদ আয় বিবরণী খ নাম্বারে নর্মাল কথা, বিশদ আয় বিবরণী বের করতে বলবে। মাঝে মধ্যে কি বলবে জানো, যে পরিচালন মুনাফা বের করতে, পরিচালন মুনাফা। এই তোমাদের সবকিছু কাহিনী একই কথা। তোমরা যদি যারা বিশদ আয় বিবরণী বের করতে পারো তারা পরিচালন মুনাফা বের করতে পারবা, মোট মুনাফা বের করতে পারবা, অর্থাৎ কি সবই বের করতে পারবা। বুঝতে পারছি? তোমাদের বিশদ আয় বিবরণী, পরিচালন মুনাফা, আর কি থাকতে পারে, আর মোট মুনাফাও আসে। ঠিক আছে, মাঝে মধ্যে খতে মোট মুনাফা বের করতে বলে। তো তোমরা এই তিনটা মোটামুটি এইগুলাই তোমাদের বারবার আসে। খতে এই তিনটাই মোটামুটি বারবার আসে। তোমরা এই তিনটাই বারবার বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর থেকেই কমন পাবা। ক্লিয়ার? এর থেকেই বারবার কি আসে, আর এইগুলাই ইনশাল্লাহ তুমি কমন পাবা। ওকে, এরপরে হচ্ছে আমরা গতে যাই। গতে হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কি সিম্পল কথা। গতে হচ্ছে আর্থিক বিবরণী বের করতে বলবে, আর্থিক বিবরণী। গতে বলবে একটা আর্থিক বিবরণী করে দেখাও, তারপরে বলতে পারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তোমাদের খতে আসতে পারে মোট, গতে আসতে পারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তারপরে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এই তো আর্থিক বিবরণী আসতে পারে মোট সম্পদের পরিমাণ, মোট দায়ের পরিমাণ। আর একটা কোশ্চেন আছে তোমাদের মালিকানা সত্ত্ব বের করতে বলতে পারে। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মনে হয় বানান ভুল গেছে, আমি বানানো ইম্পর্টেন্ট না, তোমরা বুঝতেছো কিনা কি আসে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের কি কি আসে তাহলে? গ নম্বরে আসে আর্থিক বিবরণী, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। বুঝতে পারছি? এই চারটা টপিকের বাইরে আমার মনে হয় না গতে আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের আর্থিক বিবরণী থেকে, আর্থিক অবস্থার বিবরণী থেকে দুইটা কোশ্চেন থাকে আবশ্যিক। তাহলে তোমাদের কি কি কোশ্চেন আসে এগুলাই বারবার প্র্যাকটিস করো, এইগুলার বাইরে এই আবশ্যিক দুইটা কোশ্চেন যাবে না। বুঝতে পারছি? তো এই হচ্ছে তোমাদের দুইটা আমি চ্যাপ্টার স্কিপ করছি, সেটা হচ্ছে 3 আর 4 নাম্বার চ্যাপ্টারটা শুধু সাজেশন দেয় নাই, আর বাদ বাকি দিয়ে দিলাম আজকে। আর ওই দুইটা চ্যাপ্টারও সাজেশন ইনশাল্লাহ ক্লাসের সময় দিয়ে দিব। বুঝতে পারছো? তোমরা ক্লাসে থাকো, ওই দুইটা চ্যাপ্টারও কি ক্লাসে ইনশাল্লাহ দিব। তাহলে এই যে মানে সাজেশনগুলো দিলাম আমি, এইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, এর বাইরে ইনশাল্লাহ থাকবে না কোশ্চেন। আমি 95% বা 90% শিওর দিয়ে বললাম। আমি বলতে পারো যে 3-4% ক্যান শিওর দিতে পারতেছি না, কারণ হচ্ছে কি তোমাদের শিওর দিতে পারতেছি না এমন না, টিচারদের মন উল্টাপাল্টা হইতে পারে, মাঝে মধ্যে দু একটা কোশ্চেন উল্টাপাল্টা বাইরে থেকে দিতে পারে, বাট ম্যাক্সিমাম তোমরা 90 বলা চল 99% এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, 99% ধরে রাখো যে এর বাইরে কোশ্চেন আসবে না। তো এইগুলাই বারবার প্র্যাকটিস করো, যেহেতু টেস্ট এক্সাম সামনে খুব দ্রুত সময়ের মধ্যে টেস্ট এক্সামটা হয়ে যাবে। তোমরা খুব ভালো করে হিসাব বিজ্ঞানে একটা প্রিপারেশন নাও, তোমাদের জন্য মন থেকে শুভকামনা থাকবে আমার সবসময়। আর সামনে যে আমাদের ক্লাস আসতেছে সেই ক্লাসগুলো ইনশাল্লাহ করবা আমি আশা রাখি। ওই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আমি তোমাদের বেসিক, আমি খুব ভাঙ্গা হিসাব বিজ্ঞান করাই। তো তোমাদের সামনের যে বেসিকটা, সেই বেসিকটা খুব ভালোভাবে গড়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা কলেজে যে সাফার না করো আর এসএসসিটাও অনেক ভালো করো। বুঝতে পারছি? তাই ক্লাস করতে হবে, আমাদের স্কলারসের সাথে থাকতে হবে। আমাদের স্কলারসের ক্লাসগুলো যদি ভালো লাগে, যে লাইক, তারপরে কমেন্ট করে জানাও আসলে আমার ক্লাস কেমন লাগছে। আর যদি ভালো লাগে ইনশাল্লাহ ফলো করে রেখো। বুঝতে পারছি? আর বারবার বেশি বেশি প্র্যাকটিস দাও, তোমাদের প্র্যাকটিস করো, আর হচ্ছে পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা দিও বারবার, তারপর প্র্যাকটিস করো। ওকে, আজকের জন্য এটুকুই রাখি আমি। তোমাদের এরপরে বাংলা ক্লাস আছে, বাংলা ক্লাস নিবে স্যার, তোমাদের বাংলা ক্লাসও আপলোড হবে। তোমরা বাংলা ক্লাসটাও করো। বাংলা কিন্তু আমাদের কমার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইংলিশ, বাংলা এগুলো খুব ভালো গুরুত্ব সহকারে করতে হবে। আমাদের ম্যাথে আমরা কমার্সের স্টুডেন্টরা মোটামুটি দুর্বল থাকি, চেষ্টা করতে হবে ম্যাথেও জানে আমাদের A+ থাকে।
ঠিক আছে, এ প্লাস না হলেও মিনিমাম যাতে এ থাকে। তবে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, যার যেটাই থাকুক না কেন, মার্কেটিং হয়তো তোমাদের, সরি মার্কেটিং হচ্ছে এসএসসিদের, ফিনান্স, ম্যানেজমেন্ট আর হচ্ছে কি অ্যাকাউন্টিং, আমাদের এই তিনটা সাবজেক্টের জন্য এ প্লাস অবশ্যই থাকে। বুঝতে পারছি? আর এ প্লাস পাওয়ার জন্য এই যে চ্যাপ্টারের সাজেশনগুলো দিয়েছি, তোমরা যদি এইগুলো ভালো করো, আমাদের সিজন ছিল 60 নাম্বার, 60 নাম্বারের মধ্যে যদি আমি 50 প্লাস পাই, আমাদের এ প্লাস পাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছি? তোমরা ভালো করে পড়ালেখা করো, সাজেশন ফলো করো, ক্লাস ফলো করো আমাদের, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছুই হবে। আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে।